উচ্চ মাধ্যমিক তো শেষ, এইবার জীবনের আসল পরীক্ষা। এবং এই পরীক্ষাতে একটা ভুল তোমার আগামী জীবনটাকে নষ্ট করে দিতে পারে। আজকে আমার এই ভিডিও কোনো রকম গ্রামার টপিকের উপরে নয়, কোনো রকম টেক্সচুয়াল বা ভোকাবুলারির উপরে নয়। আজকের এই টপিকটা হচ্ছে কেরিয়ারকে নিয়ে, যে এইচএস এর পর তুমি কি করবে যাতে তোমার জীবনটা সুন্দর করে সেজে উঠতে পারে। তাই আজকের এই ভিডিওতে সকলকে স্বাগত। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। এমন কিছু কিছু কেরিয়ার অপশন আমি রেখেছি যেটা কোনো টিচারও তোমাকে বলবে না। তুমি জানতে পারবে তোমার জীবনে অনেকটা পরে গিয়ে, তখন সময় অনেকটা নষ্ট হয়ে যাবে। ভালো করে আজকের এই ভিডিওটা দেখো, তোমার আর কোনো ডাউট থাকবে না যে তোমাকে কোন দিকে যাওয়া উচিত। তুমি নিজে এই ভিডিও দেখার পর ক্লিয়ার হয়ে যাবে। সবার প্রথম আমরা এই ভিডিওতে কি করব দেখো, এইচএস এর পর কি করব তার 100% সলিউশন দেবো এই ভিডিওতে। এবং যদি তুমি ভুল ডিসিশন নিয়ে নাও না, তোমার আগামী 50 বছরের কেরিয়ার শেষ। এইবার আমরা স্টুডেন্ট ক্যাটাগরিকে দুটো ভাগে ভাগ করেছি। একটা স্টুডেন্ট ক্যাটাগরি কি হবে স্যার, দেখো স্টুডেন্টরা তিন রকমের, কেউ সায়েন্স নিয়ে পড়েছে, কেউ আর্টস নিয়ে পড়েছে, আবার কেউ কমার্স নিয়ে পড়েছে। আবার এই স্টুডেন্টগুলোই তিনটে আলাদা আলাদা ভাগে বিভক্ত। কেউ অনেকটা বড় লোক হতে পারে, তাদের ফ্যামিলি কন্ডিশন খুব ভালো হতে পারে, কেউ মধ্যবিত্ত এবং কেউ গরিব। একটা সায়েন্সের বাচ্চা যে বড়লোক ফ্যামিলি থেকে আসতে পারে, মধ্যবিত্ত পরিবার থেকে আসতে পারে, গরিব পরিবার থেকেও আসতে পারে। আমি এইখানে সবার কথা মাথায় রেখে একটা সুন্দর কেরিয়ার অপশন চুজ করে দিয়েছি। অনেকগুলো অপশন রেখেছি, তার পসিবিলিটি কি হতে পারে, কোন কোন এক্সাম, কি কি সাবজেক্ট, কিভাবে পড়তে হবে, সমস্তটা আমি এক্সপ্লেন করে দেবো। চাপ নেই, যে বড়লোক তার জন্য কি কেরিয়ার অপশন, যে গরিব তার জন্য কি কেরিয়ার অপশন, যে মধ্যবিত্ত তার জন্য কি কেরিয়ার অপশন, সব রেখেছি। যে সায়েন্স তার জন্য কি, আর্টসের জন্য কি, কমার্সের জন্য কি, সবার জন্যই আছে। দেখো আমি সবার প্রথম 1 নম্বরে যে কেরিয়ার অপশনটাকে রেখেছি, যেটা হচ্ছে সবাই চায়, ম্যাক্সিমাম যারা 11-12 পড়ছে বা 11-12 পাস করে দিয়েছে, অর্থাৎ তোমরা, তোমাদের ভিতরে সবার প্রথম থেকে আমরা স্যার নিট দেব। আচ্ছা স্যার নিট দিলে কি হবে, নিট দিলে তুমি ডক্টর হতে পারবে, রাইট? এইবার এই নিট কারা দিতে পারবে, যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে। ভালো করে শুনে নাও, নিট কিন্তু সবাই দিতে পারবে না, যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তারা নিট দিতে পারবে। যেই স্যার দিলে কি হবে, আমি যেই দিলে ইঞ্জিনিয়ার হব। এরা কারা দিতে পারবে, সেম যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে। এনডিএ কারা দিতে পারবে, এনডিএর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি। অনেকে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি বা ছাড়াও তারা না ভালো আর্মি অফিসার হতে চায়, ভালো করে বায়ুসেনাতে যেতে চায়। অনেকে অপারেশন সিন্দুর দেখার পর থেকেই ভেবেছে আমি তো একজন অফিসার হতে চাই, যে এরকম করে প্লেন ওড়াবে, যে এরকম করে আর্মি থাকবে। তো এই বড় পোস্টে চাকরি পেতে গেলে এনডিএ এক্সাম দিতে হয়, যেটার জন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকাটা জরুরি, কারণ ওখানে ম্যাথ ইংলিশ থাকে। এছাড়া 4 নম্বর অপশন স্যার কি হতে পারে, ধরো কোনো একজন স্টুডেন্ট আছে যে হয়তো নিটের প্রিপারেশন করেনি, জেইর প্রিপারেশন করেনি, এনডিএ করেনি, এবং খুব দরিদ্র পরিবার থেকে বিলং করছে। সে ভাবছে আমি তো স্যার এইগুলো কোনোটাই করিনি, কিন্তু তার উপরে আমি দরিদ্র। তাহলে তুমি বিএসসি করো, অর্থাৎ ব্যাচেলার অফ সায়েন্স। এই বিএসসি করে স্যার কি হবে, তার জন্য কি কি কম্পিটিটিভ এক্সাম হতে পারে এবং কি কি ডিগ্রি কোর্স হতে পারে, আমি সব এর পরে বলি। এবং আরেকটা জনপ্রিয় অপশন হচ্ছে নার্সিং। ছেলে এবং মেয়ে, অনেকের মাথায় ভাবনা চিন্তা থাকে স্যার নার্সিং তো শুধু মেয়েদের জন্য না, গার্লস প্লাস বয়েজ উভয়ই নার্স হতে পারে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, বিএসসি নার্স যারা হয়, 7 পে কমিশন চালু হয়ে গেছে। এই 7 পে কমিশনের পর তাদের স্যালারি অনেক, 60,000 প্লাস, 60,000 টাকা প্লাস তাদের স্যালারি। তাহলে যাদের ইচ্ছা আছে স্যার আমি সায়েন্সে পড়ি, আমি ডক্টর হতে চাই, তারা নিটের প্রিপারেশন করো। যারা ভাবছে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, সায়েন্সে পড়ি, তারা জেইর প্রিপারেশন করো। যারা
ভাবছে স্যার আমি অপারেশন সিন্দুর দেখেছি, আমি দেশের হয়ে সেবা করতে চাই, তারা এনডিএর প্রিপারেশন করো। যারা ভাবছে স্যার আমি এই উপরের তিনটে অপশনের কোনোটাই করিনি, কিন্তু আমার ফিনান্সিয়াল অবস্থাও খুব একটা ভালো নয়, তারা বিএসসি করো। এবং যারা ভাবছে যে একটু ডিফারেন্ট কিছু করি, তাহলে গার্লস বা বয়েজ উভয় নার্সিং করতে পারো, এবং এদের স্যালারি কিন্তু বর্তমান স্যালারি অনেক হাই, অনেক বেশি। এছাড়া স্যার আর কি কি অপশন হতে পারে, দেখো কেরিয়ার অপশন টু, কেরিয়ার অপশন টুতে আমি কি কি চুজ করেছি দেখো। সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট বর্তমানে ভ্যালুয়েবল একটা পদ। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে গেলে খুব পড়াশোনা করতে হয়, মেহনত প্রচুর করতে হয়, ঠিক আছে, হার্ডওয়ার্ক প্রচুর করতে হয়। হার্ডওয়ার্ক ছাড়া চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া যাবে না। যদি তুমি এরকম একজন স্টুডেন্ট হও যে হার্ডওয়ার্ক করতে পারে, তাহলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এছাড়া স্যার অনেকে কমার্স নিয়ে পড়েছে স্যার, তারা কি করবে, ব্যাংকিং। দেখো ব্যাংকিং এর জন্য কমার্স আলাদা করে লাগে না, সায়েন্স আলাদা করে লাগে না, আর্টস আলাদা করে লাগে না, এটাই সত্যি। তোমরা এতদিন ভুল জেনে এসেছো। যে কোনো ব্যাংকিং বা ফিনান্সিয়াল সেক্টর, কিছু কিছু ফিনান্স সেক্টর আছে যেখানে কমার্সের জায়গাটা থাকে, কিন্তু ব্যাংকিং যে এক্সামগুলো হয় সেই এক্সামে তোমার যোগ্যতা থাকা উচিত, সেই এক্সামে তোমার যোগ্যতা থাকা উচিত গ্র্যাজুয়েট, ব্যাস। সেটা তুমি আর্টস সায়েন্স যে কোনো স্ট্রিমে করো, তুমি গ্র্যাজুয়েট হলেই ব্যাংকিং এক্সামে বসতে পারবে। তার মানে এখানে সব রকম ফ্যামিলি মেম্বাররা বসতে পারবে, যারা দরিদ্র, যারা মধ্যবিত্ত, যারা বড়লোক, সবাই যারা নর্মাল গ্র্যাজুয়েশন করেছে বা গ্র্যাজুয়েশন করবে, তারপরে তারা ব্যাংকিং হতে পারবে। বর্তমানে লয়ারদের ভূমিকা তো দেখেছো, আমরা অনেক শর্টসে দেখেছি, দাবাং লয়াররা হয়, যারা বড় বড় কেসকে একদম ঠিক করে দেয়। তো ল নিয়ে পড়তে পারো, এলএলবি হতে পারবে তুমি, আমরা বিভিন্ন রকম মুভিও দেখেছি এলএলবির উপরে। এছাড়া স্যার আর কি হতে পারে, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম মানে কি স্যার, দেখো ভালো করে বুঝো। রিপোর্টার যারা হয়ে থাকে, আমরা এবিপি আনন্দ দেখেছি, বা এরকম ধরনের আরো দেখেছি, রিপাবলিক বাংলা দেখেছি, আরো অনেক টিভি চ্যানেল দেখেছি, সেখানে আমরা দেখেছি অনেক রিপোর্টার যারা কখনো মাইক নিয়ে ফিল্ডে নেমে নেতা মন্ত্রী বা যে কোনো পজিশনে পৌঁছে যায়, আবার অনেকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে টিভির পর্দাতে আমাদেরকে খবর সম্প্রচারণ করে। এই পুরো জিনিসটা করতে গেলে তোমাদেরকে একটা পড়াশোনা করতে হয়, সেটা হচ্ছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। অনেকের এই ক্ষেত্রেও ইচ্ছা থাকে, তো এইটাকে নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। আচ্ছা স্যার এই মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম নিয়ে পড়তে গেলে আর্টস লাগে, সায়েন্স লাগে, কি লাগে? না বাবু, ওরকম কিছু নয়। তুমি এইচএস পাস করেছো, এইচএস পাস করার পর তুমি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম নিয়ে পড়াশোনা করতে পারবে। সেটা তুমি যে কোনো স্ট্রিমের হও, সেটা তুমি আর্টস হও, সায়েন্স হও, কমার্স হও, এনিথিং যাই হও, তুমি করতে পারবে। এছাড়া অনেকে ঘুরতে খুব ভালোবাসে, তাদের জন্য হোটেল, তাদের জন্য হোটেল ম্যানেজমেন্ট অনেকটা ভালো একটা অপশন। অ্যান্ড ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম, যারা বিভিন্ন রকম মানুষকে হসপিটালিটি দিতে চায়, সেবা যত্ন করতে চায়, বিভিন্ন হোটেলে কাজ করতে চায়, এদের জন্য কোর্স হয় আলাদা করে। যেমন বিভিন্ন রকম আলাদা আলাদা সংস্থা, আলাদা আলাদা কলেজ এই ধরনের করে। তুমি যখনই গুগলে হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটাল অ্যান্ড ট্যুরিজম এগুলো নিয়ে সার্চ করবে, এইগুলো তুমি পাবে। এগুলো বেসিক্যালি কোনো প্রফেশনাল কর্পোরেট ম্যানেজমেন্ট কোর্স, ঠিক আছে। এই কোর্সগুলো প্রফেশনাল কর্পোরেট এবং ম্যানেজমেন্ট কোর্স, এগুলো কোনো রকম সরকারি নয়। বোঝাতে পারলাম? নেক্সট দেখো, এইবার কেরিয়ার নাম্বার থ্রি। কেরিয়ার নাম্বার থ্রিতে কি আসছে স্যার, গভর্নমেন্ট এক্সাম। দেখো এই চাকরির সব থেকে মজা কি জানো তো, নিরাপত্তা, তোমার লাইফের সিকিউরিটি। এ এমন জিনিস দেখবে, আমাদের বাবা মা ছোট থেকেই বলেছে বাবু ভালো করে পড়াশোনা কর, একটা সরকারি চাকরি পেতে হবে। এই সরকারি চাকরি কি কিভাবে স্যার সরকারি চাকরি পাওয়া যেতে পারে, এর সিলেবাস কি হতে পারে, যদি এইগুলো জানতে চাও, সরকারি চাকরি কি, তার সিলেবাস কি, কি কি বিষয় পড়তে হয়, আমি তার উপরে আলাদা ভিডিও নিয়ে আসবো। তুমি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখো সরকারি চাকরির জন্য দুটো হয়, একটা হচ্ছে রাজ্যের স্টেট, আর একটা হচ্ছে কেন্দ্র সেন্ট্রালের। রাজ্যের কি কি হতে পারে, ডাব্লিউবিসিএস হতে পারে। স্যার ডাব্লিউবিসিএস দিতে গেলে মিনিমাম যোগ্যতা কি, মিনিমাম যোগ্যতা হচ্ছে তোমার গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া ইংলিশ, ম্যাথ, জিকে, রিজনিং, এই সাবজেক্ট, এই চারটে সাবজেক্টের উপরে তোমার ভালো মাস্টারি জানতে হবে, তবে গিয়ে তুমি ডাব্লিউবিসিএস এক্সাম ভালো করে ক্র্যাক করতে পারবে। আর যদি এই ইংলিশ সাবজেক্টটার উপরে তুমি মাস্টারি করতে চাও,
আমি খুব ডিটেলসে এক একটা গ্রামারের টপিক ধরে ধরে আমার চ্যানেলে পড়াচ্ছি। ওর বাইরে থেকে গভর্নমেন্ট এক্সামেও কোশ্চেন আসা পসিবল নয়। আমি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাচ্ছি। এসএসসি স্যার, এই এসএসসি মানে কি? স্কুল সার্ভিস কমিশন, স্কুলে চাকরি, টিচার হতে পারবে। অনেকের স্বপ্ন থাকে স্যার আমি টিচার হব, আমি বাচ্চাদেরকে পড়াবো, যেরকম আমি তোমাদেরকে এখন বর্তমানে পড়াচ্ছি। তো এটা কি কোন সেকশনের মধ্যে পড়ছে স্যার? এসএসসি সেকশনের মধ্যে পড়ছে। স্যার এই এসএসসি বা স্কুল সার্ভিসে বা কোনো টিচার হতে গেলে মিনিমাম যোগ্যতা কি? দেখো, তুমি যদি 12 পাস করে থাকো তাহলে তোমাকে একটা ডিএলএড ডিগ্রি হয়, এই ডিএলএড ডিগ্রি করে নাও। অথবা যদি তুমি গ্র্যাজুয়েট করে নাও, আফটার গ্র্যাজুয়েট তোমাকে বিএড করতে হবে, ঠিক আছে? তারপরে তুমি এলিজিবল হবে এসএসসি চাকরিতে বসার জন্য। যদি এইচএস পাস করো, এইচএস এর পর তোমাকে ডিএলএড এর একটা কোর্স করতে হবে। সেই কোর্স করার পর তুমি এলিজিবল হবে আমাদের আপার প্রাইমারি বা প্রাইমারির এক্সামে বসার জন্য। এবং গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার পর যদি তুমি বিএড করো, বিএড করলে তুমি আপার প্রাইমারি 9, 10 এবং 11, 12 এর টিচার হতে পারবে। এছাড়া পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন কি রকম জিনিস স্যার? বিভিন্ন রকম দপ্তরে চাকরি পেতে পারবে, ঠিক আছে? এইটা 12 পাসের উপরেও হয় স্যার, গ্র্যাজুয়েটের উপরেও হয়। তো তোমরা 18 বছর বয়স হতে হবে শুধু। যে এই যে এতগুলো এক্সাম বলছি সব 18+। 18 বছর হয়ে গেলেই তুমি এই এক্সামগুলোতে বসতে পারবে। এছাড়া মিউনিসিপ্যালিটি এবং অন্যান্য দপ্তর, এই দপ্তরগুলোতেও ছাড়ে। কোনোটা 8 পাস, কোনোটা 10th পাস, কোনোটা 12th পাস। এবং মজার বিষয় হচ্ছে তুমি যখনই কোনো গভর্নমেন্ট এক্সামে বসবে, 90% গভর্নমেন্ট এক্সামে ম্যাথ, ইংলিশ, জিকে। আচ্ছা স্যার, জিকের মধ্যে কি কি? জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে? তোমার হচ্ছে সায়েন্সে যে সাবজেক্টগুলো তোমরা পড়েছিলে, লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার, এই সমস্ত কিছু তোমাদের থাকবে। এই টপিকগুলোকে তোমাকে ভালো করে শিখতে হবে। এবার স্যার আমি যদি সেন্ট্রালের চাকরি পাই, সেন্ট্রালের চাকরির তো প্রচুর স্যালারি, সেন্ট্রালের চাকরির ম্যাক্সিমাম স্যালারি সব 80,000 টাকা প্লাস। রেল, রেলে স্যার যাদের ইংরাজি দুর্বল, স্যার আমি ইংরাজি পড়তে ভয় পাই, তারা রেলে বসো। রেলে ম্যাথ আছে, জিকে আছে, রিজনিং আছে। এই এসএসসি মানে কি স্যার? এই এসএসসি মানে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন। স্যার এই স্টাফ সিলেকশনে কি কি হতে পারবে? এই যে তুমি আজকাল খবর দেখতে পাচ্ছ, ইডি অফিসার, ইনকাম ট্যাক্স, ঠিক আছে, কাস্টম অফিসার, যত সরকারি সেন্ট্রালের দপ্তর আছে সেই দপ্তরগুলোতে এই চাকরি দিতে পারবে। এবং এই এসএসসি তে তোমাকে বসতে গেলে সেম 4টে টপিক লাগবে, ম্যাথ, জিকে, ইংলিশ আর রিজনিং। স্যার আপনি যতটা ইংরাজি করাচ্ছেন, এই ইংরাজিতে কি আমরা পাস করতে পারবো? অবশ্যই। কিন্তু আমি যখন কমপ্লিট করে দেবো আমার গোটা সিলেবাস, অর্থাৎ ইংরাজি যখন এক একটা টপিক কমপ্লিট করব, ভোকাবুলারির পুরো গোটা টপিক কমপ্লিট করব, কম্প্রিহেনশন কি করে করতে হয় সেই সমস্ত কিছু একবার দেখে নেওয়ার পর আমি গ্যারান্টি দিচ্ছি এই সব এক্সামেরও চাকরি তোমার হয়ে যাবে। ব্যাংক, ব্যাংক তো তোমরা জানো বেসরকারি একটা সংস্থা, কিন্তু প্রচুর টাকা স্যালারি, প্রচুর ভালো জীবন কাটে, নিরাপদ জীবন কাটে, একটু কষ্টের কিন্তু জীবনটা খুব ভালো কাটে, খুব স্বাচ্ছন্দ্য জীবনটা কাটে। তো ব্যাংকের জন্য সেম এই 4টে টপিক এবং তোমাকে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েট হলেই তুমি ব্যাংকে বসতে পারবে, প্লাস এই 4টে টপিক এইখানেও লাগবে। স্যার এসএসসি তে বসতে গেলে এসএসসির কিছু কিছু এক্সাম আছে 12 পাস করার পর আছে, কিছু কিছু গ্র্যাজুয়েশনের পরেও আছে, একটু দেখে নেবে। অনেক যদি এর বিষয়ে ডিটেলসে জানতে চাও আমাকে জানাবে, আমি সেগুলো তোমাদের জন্য নিয়ে আসবো। এছাড়া বর্তমানে বেশ কিছু নতুন কেরিয়ার অপশন আছে স্যার। তোমরা অনেকেই মনে মনে ভাবছিলে স্যার এই টপিকগুলো তো আপনি বলেননি। দেখো, 1 নম্বর হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিং, অ্যানিমেশন, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন। আজকালকার দিনে দাঁড়িয়ে এটা তো অনেক স্টুডেন্টের স্বপ্ন।
যে স্যার আমি কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করব, আমি স্যার ইউটিউবে ভিডিও বানাবো যেরকমটা আমি বানাচ্ছি, স্যার আমি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হব, স্যার আমি ফেসবুকে ভিডিও বানাবো। দেখো বাবু, একদম ঠিক। এবং কন্টেন্ট ক্রিয়েশন যদি কেউ মন দিয়ে করতে পারে, সে 80, 90, 1 লাখ 2 লাখ নয়, কোটিতে 1 crore 2 crore বড় বড় ইউটিউবাররা, বড় বড় ইনস্টাগ্রামাররা আজকে কিন্তু সেই পরিমাণ টাকাটা রোজগার করছে। ভিডিও এডিটিং, বর্তমানে দেখো এত কন্টেন্ট ক্রিয়েশন বেড়ে যাচ্ছে, এত কন্টেন্ট ক্রিয়েটার বেড়ে যাচ্ছে, ভিডিও এডিটরের ডিমান্ড বাড়ছে। যারা ভিডিও এডিট করতে পারে তাদের ডিমান্ড আজকে বেড়ে যাচ্ছে। তাদের ডিমান্ড আজকে বেড়ে যাচ্ছে। তারা আজকে ভিডিও এডিটর খুঁজে। যেমন আমি নিজেও কন্টেন্ট ক্রিয়েট করি, তো আমার নিজেরও কিছুদিন পর হয়তো ভিডিও এডিটর দরকার হতে পারে। অ্যানিমেশন খুব ইম্পর্টেন্ট এবং নতুন কেরিয়ার অপশন এটা হতে পারে। গ্রাফিক ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ কি করে আমি কারোর ব্যবসা, কারোর চ্যানেল এইগুলোকে হ্যান্ডেল করে সেগুলোর গ্রোথ করব, এই জিনিসগুলো ডিজিটাল মার্কেটিংয়ে শেখাতে হয় বা শেখানো হয়ে থাকে। এই কেরিয়ার অপশনগুলো বর্তমানে খুব ভালো। দেখো, ফাইনালি শেষ পর্যন্ত আমার তোমাদের প্রতি একটা শেষ বক্তব্য থাকবে। আগে তুমি নিজে ফাইন্ড আউট করো যে তুমি এমন কোন প্রফেশনটা চুজ করলে সেই প্রফেশনে তুমি মাস্টার হতে পারবে, সেই প্রফেশনের টপে পৌঁছাতে পারবে, একদম নিজের 100% দিতে পারবে। যদি তোমার ভেতর থেকে আসে যে স্যার আমি কন্টেন্ট ক্রিয়েশন প্রফেশনটা চুজ করব, এই প্রফেশনে আমি মাস্টার হতে পারবো এবং আমি আমার বেস্ট 100% দিতে পারবো, তবে গিয়ে তুমি সেই কেরিয়ার চুজ করো। কোনো পাশের বাড়ির বন্ধু নিচ্ছে বলে চুজ করো না, কোনো কাকিমা এসে বলে যাচ্ছে বলে চুজ করো না। তুমি নিজে ভেতর থেকে জানার চেষ্টা করো যে স্যার আমার কোনটাতে ন্যাক আছে, কোনটাতে আমি সারাদিন 24 ঘন্টা এই জিনিসটাকে নিয়ে পড়ে থাকতে পারবো, আমি 2 বছর ক্রমাগত কাজ করে যেতে পারবো একটা না কোনো রকম ছুটি না নিয়ে। সেই কেরিয়ার অপশনটা তুমি চুজ করো। যদি তোমার ভেতর থেকে আছে আমি সরকারি এক্সাম ক্র্যাক করতে পারবো, 2 বছর 3 বছর প্রচুর খাটতে পারবো, তাহলে তুমি সরকারি এক্সামের দিকে যাও। যদি তোমার মাথায় আছে যে না স্যার আমি একটু নিট পিট দিয়ে ডাক্তার হতে চাইছি এবং সারা জীবন মানুষের সেবা করতে পারবো, তাহলে তুমি নিটে যাও। এই জিনিসগুলোকে ভালো করে শোনো, নিজের ভেতর থেকে দেখো যে আমি 100% দিতে পারবো, নিজের বেস্ট, নিজের সেরাটা, নিজের সব থেকে সেরা ভার্সনটা হয়তো এই ক্যারিয়ারেই দিতে পারবো, অন্য কোনো ক্যারিয়ার হয়তো আমার জন্য নয়। সেই ক্যারিয়ারটা তুমি চুজ করো। থ্যাংক ইউ। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। ভালো থাকো, সুস্থ